বাহ, আপনার কোয়ালিফিকেশন তো বেশ ভালোই দেখছি। আমাদের এরকম লোকই চাই। আচ্ছা, আপনার আগে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে? মানে এই ধরনের কোনো কাজ আপনি কি আগে করেছেন? না স্যার, আমি আগে এরকম কোনো কাজ করিনি, তবে আমাকে দেখিয়ে দিলে আমি ঠিকই করতে পারবো। আমরা যখন ইন্টারভিউ অ্যাড দিয়েছিলাম তখন তাতে কিন্তু কি কি কাজ করতে হবে, কতক্ষণ ডিউটি, সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম। আপনি কি সেটা পড়ে দেখেছেন? আপনার কিন্তু মাঝে মধ্যে নাইট শিফটও পড়তে পারে। কাজে জয়েন করার পর অনেকে কিন্তু এরকম অনেক সমস্যা করে যে নাইট শিফট করতে পারবো না, ওভারটাইম করতে পারবো না, তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। না না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এরকম কোনো সমস্যা সৃষ্টি করব না। আর তাছাড়া নাইট শিফট হোক ডে শিফট হোক, আমার এখন কাজের খুব দরকার। ঠিক আছে, আপনি তাহলে 1 তারিখ থেকে জয়েন করুন, দেরি করে লাভ নেই। আজ তো 25, তাহলে আপনি 1 তারিখ থেকেই চলে আসুন। বেশ কিছুদিন ধরে একটা চাকরির জন্য চেষ্টা করছিলাম, সে প্রাইভেট হোক সরকারি হোক। সরকারি চাকরির আশা আজকালকার দিনে প্রায় ছেড়েই দিতে হবে। সরকারি চাকরির জন্য পড়াশুনো করছি, আর এদিকে ছোটোখাটো টিউশনই করে যাচ্ছি, কিন্তু টিউশনের পয়সায় সংসার চলে না। বাড়িতে বাবা রিটায়ার হয়ে গেছেন। প্রতিদিন সকালবেলায় শুধু একটাই কথা, কি রে, কোনো কাজের ব্যবস্থা কি করতে পারলি? এইভাবে কি আর সংসার চলে? আমার এই পেনশনের কটা মাত্র টাকা, এটাই তো ভরসা। তুই তাড়াতাড়ি একটা কিছু কর। রোজই বাবাকে শুধু একটা কথাই বলি, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু একটা হয়ে যাবে। বাড়িতে ফিরে এসে বাবা মাকে যখন খবরটা দিলাম, ওরা বিশ্বাস করে উঠতে পারল না। আর বিশ্বাস করবেই বা কি করে, কারণ ওরা ভালো কিছু ভাবতে ভুলে গেছে। আসলে অভাবের সংসারে যা হয়, 30,000 টাকা মাইনে, তারপরে ওভারটাইম করলে আরও এক্সট্রা স্যালারি। সেদিন পাড়ার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি ক্লাব ঘরে। আসলে প্রতি রবিবার ক্লাবে আমাদের বন্ধুদের একটা আড্ডা বসে। ক্যারাম খেলতে খেলতে নীলু আমাকে বলল, আরে শুনলাম নাকি তুই চাকরি পেয়েছিস, তা আমাদের পার্টি দিবি কবে? আরে দেবো, আগে প্রথম মাসের মাইনেটা তো পাই, এখনো তো জয়েনই করলাম না। 1 তারিখ থেকে জয়েনই। তো মাইনেপত্র কীরকম, আর এত ভালো একটা চাকরি তুই পেলি কি করে? আমি ওকে সব কিছু বলার পর ও আমাকে একটা কথাই বলল, এখনকার দিনে এত ভালো চাকরি পাওয়াটা সত্যিই মুশকিল। পেয়েছি সেটাই খুব কপালের জোর, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এখানে অন্য একটা ব্যাপার আছে। কারণ এখনকার দিনে স্টার্টিং স্যালারি এত দিচ্ছে, আবার নাইট শিফট, দেখ কিছু সমস্যা থাকতে পারে। যাই করিস ভালো করে খোঁজ নিয়ে তারপর কাজে লাগিস। মুখে কিছু আমি না বললেও মনে মনে আমার খুব রাগ হচ্ছিল। এত ভালো একটা চাকরি আমি পেয়েছি, সেটা শুনে ওদের সহ্য হচ্ছে না। ওরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে একেবারে। তিথি ফোন করেছে। হ্যাঁ বলো। তুমি চাকরি পেয়েছো এটা আমাকে লোকের কাছ থেকে জানতে হবে? তুমি ফোন করে আমাকে জানাতে পারোনি? আরে আমি তোমাকে জানাতাম, আমি তোমার সাথে আজকেই দেখা করব। তুমি কখন দেখা করবে বলো? প্রতিদিনের মতন আমি পার্কে ওর সাথে দেখা করলাম। আমাকে দেখেও বলল, তাহলে এবার আমাদের ব্যাপারটা আমি বাড়িতে জানাই। না না, এখন থাক, আর কটা দিন যেতে দাও, এখনো তো জয়েনই করলাম না। কেন, আর কত দেরি? আরে বাবা, এখনো তো জয়েন করিনি, আগে কাজটা তো শুরু করি, দেখি কীরকম পরিবেশ, কাজটা করতে পারবো কি না আগে সেটাও তো একটা চিন্তার ব্যাপার। আমার চাকরির কথা শুনে ও যতটা খুশি হয়েছিল, আমার কাছে এই কথাটা শোনার পর ওর মুখটা ততটা বিষণ্ণ হয়ে গেল। সেই দিন সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। জামতলার মোড় থেকে একটা অটো নিলাম। মিনিট 5 পর অটোওয়ালা আমাকে একটা জায়গায় এসে নামিয়ে দিল। ওপরে বড় বড় অক্ষরে লেখা আছে শশীভূষণ মেন্টাল অ্যাসাইলাম। বাড়িটা অনেক দিনের পুরনো, চারিদিকে জঙ্গলে ঘেরা, বিভিন্ন জায়গা থেকে প্লাস্টার খসে পড়ছে, বহু জায়গায় জানলার গ্রিলে জং ধরে গেছে। কিন্তু একটা কথা বড় আশ্চর্যের, আমার কাজ কিন্তু অ্যাকাউন্টেন্টের, কিন্তু আমাকে নাইট শিফট দেওয়া হবে কেন? অ্যাসাইলামের সামনে যে কেয়ারটেকার আছে তাকে বললাম আমি নিত্যানন্দ বাবুর সাথে দেখা করব। তাকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখালাম। আসুন স্যার, আসুন, আমার সাথে আসুন। এইরকম জায়গায় অবশ্য আমি আগে কোনো আসিনি, এই পরিবেশটা আমার কাছে একেবারে নতুন। দুদিকে লক্ষ্য করলাম বিভিন্ন ধরনের মানসিক রোগগ্রস্ত মানুষ,
তারা বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে চলেছে। ঢোকার সময় দেখলাম একজন মহিলা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টির মধ্যে একটা হিংস্র ভাব আছে। হাঁটতে হাঁটতে আমি যে কখন দাঁড়িয়ে পড়েছি আর তার চোখে চোখ রেখে আমি তার দিকে তাকিয়ে আছি, এটা আমি লক্ষ্য করিনি। আমাকে দেখে গার্ড বলল, স্যার আসুন, ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। ভেতরে এসে আমাকে একটা ঘরে বসতে দেওয়া হলো। ঘরের ভেতরটা বেশ অন্ধকার, সেখানে টিম টিম করে একটা আলো জ্বলছে আর দুদিকের জানলা দুটোই বন্ধ। এরকম একটা বদ্ধ পরিবেশে আমার বেশ অস্বস্তি হচ্ছে। চারিদিকে প্রচণ্ড ধুলো। ধুলোয় অবশ্য আমার একটুখানি অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য সব কিছু আমাকে সহ্য করে নিতে হবে। কে যেন একটা দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তার ছায়া ঘরের ভেতরে পড়ছে, কিন্তু ছায়াটা ওখানেই স্থির হয়ে আছে। তাহলে সে কি ঘরের ভেতরে ঢুকবে না? বাইরে দাঁড়িয়ে আছে। উঠে গিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে, বয়স এই 6-7 বছর হবে। হাতে একটা পুতুল নিয়ে সে দাঁড়িয়ে আছে। ঘাটটা অদ্ভুতভাবে বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা হয়তো এই মেন্টাল অ্যাসাইলামেরই পেশেন্ট হবে। এইটুকু ছোট বাচ্চা, ওর কি সমস্যা থাকতে পারে? তবে বাচ্চাটা চোখের দৃষ্টিতে যেন কোনো একটা ভাষা আছে, ও যেন কিছু একটা বোঝাতে চাইছে। আমি একটু হেসে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, কুকু তোমার নাম কি? কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর পেলাম না। এবার দূরের থেকে একজনের গলার শব্দ পেলাম, এই, এখানে কি করছিস? গলার শব্দটা শোনার সাথে সাথেই বাচ্চাটা দৌড়ে সেখান থেকে চলে গেল। একজন টাক মাথা বয়স্ক ভদ্রলোক দেখলাম দরজার সামনে এসে দাঁড়ালো। আমাকে আপাদমস্তক দেখে নিয়ে তিনি বললেন, কিছু মনে করবেন না, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসুন বসুন, আপনাকে কাজ বুঝিয়ে দিই। আমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়ার পর তিনি আমাকে একটা কথাই বললেন, দেখুন, আপনার কাজ অ্যাকাউন্টেন্টের, কিন্তু এখানকার সমস্ত দায়িত্বই আপনাকে নিতে হবে। আপনাকে এই জন্যই মাসে এত টাকা মাইনে দেওয়া হচ্ছে। আপনাকে নিজের মতন করে সব কিছু দেখে নিতে হবে। ডাক্তারবাবুরা কখন আসছেন যাচ্ছেন এগুলো আপনাকে ঠিক রাখতে হবে। আর একটা কথা, পেছনের বিল্ডিংটায় কখনো কিন্তু যাবেন না। পেছনের বিল্ডিংয়ে ভুল করেও কখনো যাবেন না, কারণ ওখানে যাওয়ার নিষেধ আছে। এ কথা বলেই উনি সেখান থেকে চলে গেলেন। দিন 7 কেটে গেল, কোনো অসুবিধা হলো না। আমি এখানকার পরিবেশের সাথে বেশ নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। কিন্তু সেই ছোট্ট বাচ্চা মেয়েটার অনেক খোঁজ করলাম, কিন্তু প্রত্যেকের কাছে একটা কথা, এরকম কোনো বাচ্চা মেয়ে এখানে নেই। তাহলে কি আমি সেদিন ভুল দেখলাম? আজ স্যালারি ট্রান্সফার করার ডেট, তাই প্রত্যেকের অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করছি আর সঙ্গে সঙ্গে মেসেজ চেক করে দেখে নিচ্ছি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে কিনা। এই সময় সুপারভাইজার সাহেবের ফোন। কি ব্যাপার? আচ্ছা মিস্টার দত্ত, আপনাকে যে জন্য ফোন করলাম আর কি, আজ কিন্তু আপনার নাইট শিফট করতে হবে। আপনি স্যালারিগুলো ট্রান্সফার করে দিয়ে এখন বাড়ি চলে যান। সন্ধ্যে 6টায় আবার চলে আসবেন। আপনার টানা 2 দিন নাইট শিফট চলবে। আসলে আমাদের এখানকার প্রত্যেক এমপ্লয়িদের মাসে 2 দিন করে নাইট শিফট পড়ে। আজকে আপনাকে নাইট শিফটটা করতে হবে। ঠিক আছে স্যার, আমি ঠিক টাইমে চলে আসব। আমি প্রায় 6টার কিছুক্ষণ আগেই ডিউটিতে পৌঁছে গেলাম। বাইরে থেকে হসপিটালটাকে দেখে মনে হচ্ছে যেন একটা হানা বাড়ি, যেন দাঁত বার করে চিবিয়ে খেতে আসছে কাউকে। এদিকে রাস্তায় রাতে লাইট পোস্টের আলোটাও খুব কম, তাই বাড়িটাকে স্পষ্ট দেখাও যাচ্ছে না। কুয়াশার মধ্যে যেন একটা দৈত্য দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে। সিকিউরিটি গার্ডটা কোথায় গেল? তাকেও তো দেখতে পাচ্ছি না। গেটটা ভেতর থেকে আটকে দিয়ে চলে গেছে, না খুললে আমি ভেতরে ঢুকতেও পাচ্ছি না। প্রায় মিনিট 10 পর সিকিউরিটি গার্ড এসে বলল, স্যার একটুখানি টয়লেটে গিয়েছিলাম, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কিছু মনে করবেন না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি গেটটা খোলো, আমি তো ভেতরে যাব, আমার ডিউটির সময় হয়ে গেছে। বাইরে এত ঠান্ডা, কিন্তু ভেতরে এত তীব্র গরম হচ্ছে বলে বোঝাতে পারছি না। অবশেষে ফ্যানটা চালালাম। ফ্যানের পাখা না ঘোরার মতনই, ভোল্টেজ প্রচণ্ড লো।
তাই ভাবলাম পেছনের দিকে জানলাটা একটু খুলি। পেছনের দিকে জানলাটা বেশ কয়েকবার ধাক্কা মারলাম, কিন্তু কিছুতেই খুলছে না। একটু জোরে চাপ দিতে যাচ্ছি, পেছন থেকে জগাদা এসে বলল, আরে কি করছেন স্যার, ও জানলাটা খুলবেন না, রাতের বেলায় ও জানলা খোলে না। জগাদা হচ্ছে এখানকার গ্রুপ ডি স্টাফ, যার যা লাগবে চা জল টুকিটাকি যা লাগবে সব সে যোগান দেয়। কেন এই জানলাটা খোলা যাবে না কেন? মানে ওই আর কি, ওই মশা। মশা? মশা তো এখানে কোথাও নেই। আমি তো এত দিন এখানে আসছি, একটা মশাও দেখিনি। না, যে সকালবেলায় জানলাটা খুললে ওখান থেকে প্রচুর মশা আসবে, আপনি বসতে পারবেন না। আর সুপারভাইজার সাহেবেরও বারণ আছে ওইটা না খোলার জন্য। ওটা দয়া করে খুলবেন না, আমার ওপর চাপ বেড়ে যাবে। বুঝলাম জানলা খোলার উপায় নেই, এই গরমের মধ্যেই আমাকে কাটাতে হবে। ঘরটার মধ্যে কীরকম একটা ভ্যাপসা গরম, একটা গ্যাস মতন হয়ে আছে, আমার দম বন্ধ হয়ে আসছে। তাই আমি বাইরে বেরিয়ে একটুখানি পায়চারি করতে লাগলাম বারান্দাটায়। না, একবার সবকটা পেশেন্টের রুম ভিজিট করে নিই, দেখা যাক কোনো সমস্যা আছে কি না। মোটামুটি সব কিছু দেখে শুনে নিয়ে যখন আবার অফিস রুমে ফিরলাম, তখন বাজে প্রায় 9:30। স্যার, কি খাবেন? আপনার খাবারটা এখানে দিয়ে যাই। রাতে রুটি আছে, আর রুটির সাথে কি তরকারি খাবেন বলুন, আমি করে দিচ্ছি। কি তরকারি আছে রুটির সাথে? বাঁধাকপি তরকারি করেছিলাম, ও কি আপনি খেতে পারবেন? বলুন, অন্য কিছু একটা করে দিচ্ছি না হয়। না না, ঠিক আছে, ছেড়ে দাও, তুমি ওটাই দিয়ে দাও। এখানে অবশ্য নাইট ডিউটি করলে খাবারটা ফ্রিতে প্রোভাইড করা হয়, এই সিস্টেমটা আমি জানতাম না। এটা খুবই ভালো ব্যাপার। কিছুক্ষণ পর জগাদা এসে আমার টেবিলে খাবারটা দিয়ে গেল। আমি তাহলে এখন আসছি স্যার, যদি কিছু দরকার পড়ে একা একা বেরোতে যাবেন না, ওই সিকিউরিটি গার্ডকে ফোন করে ডাকবেন, ও সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত মনে যাও। আর আমি তো এখানে একেবারে নতুন নই, অসুবিধা কিছু হবে না। না স্যার, তবুও ঘরের বাইরে একা একা বেরোবেন না, এখানে দিন আর রাতের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি চলি স্যার। খাওয়া দাওয়া সেরে নিয়ে হাত ধুতে যাব, বেসিনে জল নেই। এত রাতে আবার জলের জন্য কাকে বলবো? ভেতরের বাথরুমটায় গিয়ে দেখলাম সেখানে জল আছে কিনা। হ্যাঁ, যা ভেবেছি তাই, এখানেও জল নেই। কিছু একটা সমস্যা হয়েছে। এখন এঁঠো হাত ধোবো কোথায়? এই ঘরটার পেছনে একটা কল আছে, যাই ওখানে গিয়ে একটু হাতটা ধুয়ে আসি। কলের হাতল ধরে চাপ দিতে যাব, ঠিক তখনই পেছনের বিল্ডিং থেকে একটা চিৎকার শুনতে পেলাম। কেউ যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এখানে কে চিৎকার করছে? চিৎকারটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে এইদিকে এগিয়ে আসছে, কিন্তু এত রাতে কে চিৎকার করছে? আমি বিল্ডিংটার দিকে ছুটে গেলাম, কিন্তু বিল্ডিং তো তালা বন্ধ, কোলেপসিক্যাল গেটে তালা ঝুলছে। আমি যতদূর শুনেছি এই বিল্ডিং অনেক দিন ধরে বন্ধ আছে। তাহলে এখানে কে চিৎকার করছে? গেটের সামনে দাঁড়িয়ে আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম, কে? ভেতরে কে? সামনে আসুন। এখনো ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকারটা হয়ে যাচ্ছে। হতে পারে হয়তো ভেতরে কেউ আছে, সে আমার সাহায্য চাইছে। চিৎকারের তীব্রতা এতটাই যে আমি কাউকে ডাকার সুযোগ পাচ্ছি না। আত্মনাশটা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমি পাশে থাকা একটা আতলা ইট নিয়ে তালাটার উপর সজোরে আঘাত করলাম। তালাটা 2-1 বার আঘাত করতেই ভেঙে গেল। আমি গেটটা খুলে ভেতরে ঢুকলাম। গেট খুলে ভেতরে ঢোকার সাথে সাথে একটা গরম হাওয়া আমার শরীরটাকে স্পর্শ করে চলে গেল। চিৎকারটা বোধহয় পাশের ঘর থেকে আসছে। পাশের ঘরে ছুটে গিয়ে দেখলাম সে ঘরে তো কেউ নেই। ভাঙা চোরা বেড সেখানে পড়ে আছে। দেখেই মনে হচ্ছে এ ঘর বহুদিন ব্যবহার হয় না। শব্দটা মনে হচ্ছে পাশের ঘরের থেকে আসছে। আবার এ কি শব্দটা একবার এখান থেকে, একবার পাশের ঘরের থেকে। একই রকম ঘটনা। আমি সঙ্গে সঙ্গে ছুটে পাশের ঘরে গেলাম। পাশের ঘরে গিয়ে ঢুকে দেখলাম সেই ঘরগুলোরও একই অবস্থা। ভাঙা চোরা খাট পড়ে আছে, হসপিটালের পরিত্যক্ত জিনিস সেখানে পড়ে আছে। এইবার চিৎকারটা যেন অন্য দিক থেকে আসছে। এবার বাইরে বেরিয়ে আমি দেখলাম সেই বাচ্চা মেয়েটা যাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, সে সেই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে সে প্রথম দিন আমার দিকে তাকিয়েছিল। তার হাতে সেই পুতুলটা। আমি বললাম, তুমি চিৎকার করছিলে এরকম?
মেয়েটা মাথা নাড়লো, মাথা নেড়ে সম্মতি জানালো যে সেই আমাকে ডাকছিল। কি ব্যাপার, তুমি এরকম চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এখানে ঢুকলেই বা কি করে? মেয়েটা এবার দাঁত বার করে একটা বিকৃত হাসি হাসতে লাগলো। এ হাসি দেখেই বোঝা যায় এ হাসি কোনো মানুষের নয়, কোনো পৈশাচিক হাসি। মেয়েটা এবার শূন্যে ভাসতে লাগলো। তার শরীর আর মানুষের শরীর নেই, সে যে কোনো পিশাচিনি আমি বুঝতে পেরেছি। তার ছলনার ছলে আমি পড়ে গেছি। পুতুলটাকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে সে উড়ে এসে আমার গলা টিপে ধরলো। আমার গলা টিপে আমাকে নিয়ে এসে শূন্যে ভাসছে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আরো কিছু শব্দ আমি শুনতে পেলাম। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, রক্ত চাই, রক্ত চাই। সঙ্গে সঙ্গে দেখলাম চারিদিকে আগুন জ্বলছে আর চিৎকার শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও। চিৎকার আত্মনাদে চারিদিক পড়ে উঠল। আস্তে আস্তে আমার চোখে সবকিছু ঝাপসা হয়ে আসলো। তারপরে আর আমার কিছু মনে নেই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি হসপিটালেরই কোনো একটা বেডে শুয়ে আছি, আর আমার সামনে বসে আছেন সুপারভাইজার সাহেব। আমি তাকে দেখে উঠতে যাব, তিনি আমাকে আটকালেন। না না, উঠতে যাবেন না, আপনি এখনো অনেকটা উইক আছেন, আপনার রেস্টের দরকার। আর কালকে কি হয়েছিল বলুন তো? আপনাকে আমরা অজ্ঞান অবস্থায় পুরনো বিল্ডিংয়ের সামনে পাই। কিছুক্ষণ পরে আমার সমস্ত ঘটনা মনে পড়ল, কি হয়েছিল কাল রাতে আমার সাথে। আমি সুপারভাইজার সাহেবকে সব কিছু বললাম। উনি সমস্ত কিছু শুনে এটাই বললেন, বারবার আপনাকে বারণ করেছিলাম, আপনি পেছনের বিল্ডিংয়ে কখনো রাত্রিবেলায় যাবেন না। আপনাকে হারু বারবার বলে গেছিল। আচ্ছা এই বাচ্চা মেয়েটা? আজ থেকে বছর 10 আগে ওই পুরনো বিল্ডিংটাই মেন বিল্ডিং ছিল। কোনো কারণে দুর্ঘটনাবশত ওখানে আগুন লাগে। আগুন লেগে পুরো বিল্ডিংয়ের অনেক অংশ পুড়ে যায়, অনেক পেশেন্ট অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই বাচ্চাটাকেও আমরা বাঁচাতে পারিনি। তারপরের থেকে যে ওই পুরনো বিল্ডিংয়ের সামনে রাতের বেলায় যায়, সে অনেক কিছু অদ্ভুত জিনিস দেখে, যা আপনি দেখেছেন। যাদের সাথে এই ঘটনা হয় তারা প্রত্যেকেই চাকরি ছেড়ে চলে যায় ভয়ে। দেখুন আপনি কি করবেন। না স্যার, আপনি চিন্তা করবেন না, চাকরি ছেড়ে চলে যাওয়ার পাত্র আমি নই। তবে হ্যাঁ, আপনার কথাটা আমার শোনা উচিত ছিল। এবার থেকে সাবধান হব। তারপর থেকে যেদিনই আমার নাইট শিফট থাকে, প্রতিদিন আমি জানলার ধারে দাঁড়ালে পুরনো বিল্ডিংয়ের সামনে সেই বাচ্চা মেয়েটাকে আমি দেখতে পাই। এখন কিন্তু আমাকে দেখে আর ভয় পায় না। এখন আমাকে দেখে একটা মিষ্টি হাসি হেসে হাওয়ায় মিলিয়ে যায়।